একটু ভাবুন তো ব্যাপারটা। এভারেস্টের চূড়া থেকে আর মাত্র 400 মিটার দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। চারপাশের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, আর প্রবল কনকনে একটা হাওয়া দিচ্ছে। বাপরে, হ্যাঁ। আর ওই 8000 মিটার উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ এতটাই কম থাকে যে প্রতিটা শ্বাস নেওয়াই তো একটা মরণপণ লড়াই। ঠিক তাই। তো এই ডেথ জোনে আরেকটু এগোলেই একেবারে সারা জীবনের লালিত স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর ঠিক এমন সময় পেছন থেকে একটা জোরদার ধাক্কা এলো। নিজের টিমেরই কেউ বরফের খাড়া দেওয়াল থেকে ধাক্কা মেরে ফেলে দিল। হ্যাঁ, এবং শুধু ধাক্কাই নয়, এরপর সজোরে মুখে একটা ঘুষি মারা হলো, আর তারপর কেড়ে নেওয়া হলো বেঁচে থাকার একেবারে একমাত্র সম্বল, মুখের ওই অক্সিজেন মাস্কটা। শুনলে মনে হয় কোনো ক্রাইম থ্রিলার সিনেমার একটা রুদ্ধশ্বাস দৃশ্য, তাই না? কিন্তু এটা এই পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় ঘটে যাওয়া একটা একেবারে বাস্তব ঘটনা। একদমই। এবং এই চমকে দেওয়া ঘটনার বিবরণী আমাদের হাতে থাকা আজকের সোর্সগুলোর অন্যতম প্রধান ভিত্তি। বিখ্যাত ভারতীয় পর্বতারোহী পিয়ালি বসাকের নিজস্ব অভিজ্ঞতা থেকে এই তথ্যগুলো উঠে এসছে। হ্যাঁ, আর এই কথাগুলো শুনলে পাহাড় সম্পর্কে আমাদের যাবতীয় যে রোম্যান্টিক ধারণা আছে সেটা একেবারে নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। আমরা তো সাধারণত পাহাড়ের গল্পে মানুষের অদম্য সাহস আর এই প্রকৃতির রুক্ষতার লড়াইয়ের কথাই বেশি শুনি, কিন্তু আমাদের আজকের সোর্সগুলো এমন এক অন্ধকার জগতের দরজা খুলে দিচ্ছে যেখানে প্রকৃতির চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মানুষের লোভ। ঠিক। তো আজকের এই আলোচনায় আমরা সেই অন্ধকার জগতেরই মানচিত্রটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, নেপালের পর্বত অভিযানের আড়ালে কিভাবে কোটি কোটি টাকার এক বিশাল ইন্স্যুরেন্স জালিয়াতি কাজ করছে সেটাই আমরা আজ খুলে দেখার চেষ্টা করব। আর চরম বাণিজ্যিকীকরণে জাতাকলে পড়ে কিভাবে সত্যিকারের পর্বতারোহীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তার একেবারে গভীরে প্রবেশ করাই আমাদের আজকের লক্ষ্য। একদম। তবে আলোচনার শুরুতেই সেই মানুষটির কথা একটু জেনে নেওয়া দরকার, যার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা এই জালিয়াতির স্বরূপটা বুঝতে চলেছি। পিয়ালি বসাক কিন্তু কোনো সাধারণ উইকেন্ড হাইকার নন। আরে না না, সোর্স অনুযায়ী তিনি পৃথিবীর শীর্ষস্থানীয় 6টি 8000 মিটারের শৃঙ্গ জয় করেছেন। বাপরে, 6টি শৃঙ্গ! হ্যাঁ, এই তালিকাটা সত্যি চমকে দেওয়ার মতো। এভারেস্ট তো আছেই, তার সাথে পৃথিবীর 4র্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে, 5ম উচ্চতম মাকালু, 7ম উচ্চতম ধওলাগিরি, 8ম উচ্চতম মানাসালু এবং 10ম উচ্চতম অন্নপূর্ণা তিনি সফলভাবে আরোহণ করেছেন। সিরিয়াসলি, এটা তো একটা অবিশ্বাস্য রেকর্ড। শুধু তাই নয়, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তার শীতকালীন বা উইন্টার এক্সপেডিশন, তিনি শীতকালে মাকালু জয় করেছেন। শীতকালে 8000 মিটার। যারা পর্বতারোহণের ইতিহাসের খোঁজখবর রাখেন তারা জানেন যে এটা মানুষের শারীরিক সক্ষমতার একেবারে চূড়ান্ত পরীক্ষা। একদম ঠিক। তখন তাপমাত্রা -40 বা 50 ডিগ্রিতে নেমে যায়, সাথে চলে হারিকেন বেগের হাওয়া। আর শুধু তাই নয়, তিনি বিনা অক্সিজেনেও আরোহণের চেষ্টা করেছেন এবং তাতে সফলও হয়েছেন। তার শারীরিক এবং মানসিকভাবে তিনি এতটাই প্রস্তুত যে পাহাড়ের যে কোনো চরম প্রতিকূলতার সাথে লড়াই করার ক্ষমতা তার পুরোপুরি রয়েছে। হ্যাঁ, সাধারণ অক্সিজেনের অভাবে বা ঠান্ডায় কাবু হয়ে পড়ার মতো অভিযাত্রী তিনি একেবারেই নন। কিন্তু সোর্সগুলো ঘাঁটলে একটা অদ্ভুত প্যারাডক্স বা স্ববিরোধিতা চোখে পড়ে। এই মানুষটাকে প্রকৃতির সাথে যতটা না লড়তে হয়েছে তার থেকে অনেক বেশি লড়াই করতে হয়েছে মানুষের তৈরি করা বিপদের সাথে। এটাই, পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগেই তাকে নিজের টিমের ভেতরে থাকা দুর্নীতি আর চক্রান্তের সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। এটা অনেকটা ওই অলিম্পিকের জন্য সারা জীবন ধরে প্রস্তুতি নেওয়ার মতো, কিন্তু মাঠে নামার পর যদি খোদ রেফারি আপনার পা ভেঙে দেওয়ার চেষ্টা করে তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে একবার ভাবুন। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। এই জায়গাতেই আমাদের আলোচনার মূল বিষয়বস্তুটা লুকিয়ে আছে। পাহাড়ে যাওয়া মানেই একটা চরম ঝুঁকি, কিন্তু সেই ঝুঁকিটা যখন আর প্রাকৃতিক থাকে না, যখন সেটা কৃত্রিমভাবে মানুষের দ্বারা তৈরি হয়, তখন সেটা শুধু বিপদের মধ্যে পড়ে না, সেটা সরাসরি অপরাধের পর্যায়ে চলে যায়। ঠিক। অর্থনীতি আর সমাজবিজ্ঞানে একটা খুব পরিচিত ধারণা আছে, কোবরা এফেক্ট বা পারভার্স ইনসেন্টিভ। এই জালিয়াতিটা বুঝতে গেলে আমাদের এই ধারণাটা একটু মাথায় রাখতে হবে। কোবরা এফেক্ট সেই ব্রিটিশ আমলের ভারতের গল্পটা তো, যেখানে সরকার সাপের উপদ্রব কমানোর জন্য মরা গোখরো সাপ জমা দিলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল। একদম ঠিক ধরেছেন।
উদ্দেশ্য ছিল সাপ কমানো, কিন্তু মানুষ ওই পুরস্কারের টাকার লোভে বাড়িতেই গোখরো সাপ চাষ করতে শুরু করে দিল। হ্যাঁ, আর সরকার যখন এই চালাকিটা বুঝতে পেরে পুরস্কার দেওয়া বন্ধ করে দিল, তখন মানুষ ওই পোষা সাপগুলোকে রাস্তায় ছেড়ে দিল। অর্থাৎ যে নীতিটা তৈরি হয়েছিল একটা সমস্যার সমাধানের জন্য, সেই নীতিটাই সমস্যাটাকে আরও মারাত্মক আকার দিল। আচ্ছা, তো নেপালের পর্বত অভিযানের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে বলছেন? হ্যাঁ, নেপালে পর্বত অভিযানের জন্য এই হেলিকপ্টার দ্বারা উদ্ধারের বীমা বা হেলি রেস্কিউ ইন্স্যুরেন্স করাটা বাধ্যতামূলক। ইন্টারেস্টিং। তার মানে নেপালের ক্ষেত্রে এই পুরস্কারের টাকাটা হলো এই ইন্স্যুরেন্সের টাকাটা। ঠিক। নিয়মটা তো অভিযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই তৈরি হয়েছিল। পাহাড়ে হাজার হাজার ফুট ওপরে যদি কারো হার্ট অ্যাট্যাক হয় বা পা ভেঙে যায়, তখন তো হেলিকপ্টার ছাড়া তাকে নিচে নামিয়ে আনার কোনো দ্বিতীয় উপায় নেই। হ্যাঁ, প্রাথমিক উদ্দেশ্য তো সেটাই ছিল, পাহাড়ে একটা মেডিকেল এমার্জেন্সি মানেই রেস্কিউয়ের জন্য ঘড়ির কাঁটার সাথে লড়াই। কিন্তু সমস্যাটা হলো, যেখানেই বাধ্যতামূলক নিয়মের মোড়কে বিপুল অঙ্কের টাকার লেনদেন নিশ্চিত করা থাকে, সেখানেই দুর্নীতির একটা খুব উর্বর জমি তৈরি হয়। মানে এই বাধ্যতামূলক হেলি রেস্কিউ ইন্স্যুরেন্সটাই এখন একদল অসাধু চক্রের কাছে কোটি টাকা কামানোর মেশিনে পরিণত হয়েছে। একদমই তাই। তারা অভিযাত্রীদের জীবন বাঁচানোর বদলে তাদেরকে ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই জালিয়াতির পদ্ধতিটা সোর্সে যেভাবে বর্ণনা করা হয়েছে, সেটা রীতিমতো শিউরে ওঠার মতো। টাকার লোভে কিছু অসাধু গাইড বা শেরপা পর্বতারোহীদের খাবারে ইচ্ছাকৃতভাবে বেকিং সোডা বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে দেয়। হ্যাঁ, এটা ভাবলেও ভয় লাগে। কিন্তু দাঁড়ান, এটা তো অবিশ্বাস্য লাগছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর তো নিজস্ব ফ্রড ইনভেস্টিগেটর থাকে, তাই না? তারা তো এমনি এমনি কোটি কোটি টাকা বিল পাস করে দেয় না। ঠিক কথা। তারা বছরের পর বছর ধরে এই টাকা দিয়ে যাচ্ছে, আর একবারও তাদের মনে হলো না যে একই এজেন্সির এত মানুষ হঠাৎ করে পাহাড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে কেন? এটা অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর তদন্তকারী দল থাকে ঠিকই, কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো তাদের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতাটা ঠিক কী রকমের? এটা বুঝতে গেলে আমাদের একটা উপমা ব্যবহার করতে হবে। এটা অনেকটা এমন একটা ব্যাংক ডাকাতির মতো, যেখানে ডাকাতরা খুব ভালো করেই জানে যে পুলিশ কখনোই ক্রাইম সিনে পৌঁছাতে পারবে না। আচ্ছা। কারণ এই ক্রাইম সিনটা মাটি থেকে 7 বা 8,000 মিটার উপরে। একদম। সেখানে কোনো সিসিটিভি নেই, কোনো ফরেনসিক ল্যাব নেই, আর ইনভেস্টিগেটরদের সেখানে গিয়ে তদন্ত করার মতো কোনো শারীরিক সক্ষমতাও নেই। বাপরে! অর্থাৎ পরিবেশের এই চরম দুর্গমতাটাই অপরাধীদের সবচেয়ে বড় বর্ম হিসেবে কাজ করছে। ঠিক তাই। আর ওই বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট ব্যবহারের পেছনের বিজ্ঞানটা জানলে অবাক হতে হয়। এরা মানুষের শরীরের মেকানিজমটাকে রীতিমতো হ্যাক করছে। কিভাবে, একটু বুঝিয়ে বলবেন? 8,000 মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ মারাত্মকভাবে কম থাকে। বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী চাপ কম থাকলে যে কোনো গ্যাস প্রসারিত হয় বা ফুলে ওঠে। হ্যাঁ, এটা তো বেসিক সায়েন্স। এখন খাবারে যদি বেকিং সোডা মিশিয়ে দেয়া হয়, তবে সেটা পাকস্থলিতে গিয়ে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। হ্যাঁ, যার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে মারাত্মক ব্যথা, বমি বমি ভাব শুরু হয়, শরীর ভেতর থেকে ভাঙতে শুরু করে। শুধু তাই নয়, এর ফলে শ্বাসকষ্টও মারাত্মক রূপ নেয়। আর এই উপসর্গগুলো হলো হাই অ্যালটিটিউড সিকনেস বা উচ্চতাজনিত অসুস্থতার একেবারে ক্লাসিক লক্ষণ, তাই না? একদম। পাহাড়ে হ্যাপ বা হ্যাস হলে ঠিক এই ধরনের উপসর্গই দেখা যায়। ফলে যখন কোনো পর্বতারোহী মাঝপথে যন্ত্রণায় ছটফট করতে থাকেন, তখন তার টিমের বাকিরা বা অন্য সাধারণ গাইডরা ভাবেন যে এটা উচ্চতার কারণেই হচ্ছে। কি সাংঘাতিক একটা প্ল্যান! এর মানে হলো পরিবেশের এই স্বাভাবিক প্রতিকূলতাটাকেই অপরাধীরা একটা নিখুঁত কভার আপ বা আড়াল হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, কেউ কখনো সন্দেহ করবে না যে খাবারে ভেজাল দেওয়া হয়েছে। সবাই ভাববে বেচারা উচ্চতার সাথে মানিয়ে নিতে পারেনি। এরপর যখন অভিযাত্রী আর এক পাও এগোতে পারেন না, তখন অভিযান বাতিল করা হয় আর রেস্কিউয়ের জন্য হেলিকপ্টার ডাকা হয়। এবং হেলিকপ্টার তাকে উদ্ধার করে সোজা কাঠমান্ডুর কোনো হাসপাতালে নামিয়ে দেয়। এই পুরো রেস্কিউ অপারেশনের বিপুল অঙ্কের বিল সোজা চলে যায় ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। আর রোগী যখন হাসপাতালে পৌঁছায়, তখন ডাক্তারদের প্রথম লক্ষ্য থাকে তাকে অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা করে কোনো মতে বাঁচিয়ে তোলা। একদম। তার পাকস্থলিতে কী রাসায়নিক ছিল সেটা ফরেনসিক টেস্ট করার কথা কেউ মাথা ঘামায় না। এই ফরেনসিক শূন্যতা বা লুপ হোলটাকে
অপরাধীরা বছরের পর বছর ধরে কাজে লাগিয়েছে। সোর্স বলছে এভাবে কৃত্রিমভাবে একটা শারীরিক অসুস্থতা তৈরি করে পুরো রেস্কিউ সিস্টেমটাকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করা হয়েছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে একটা বিশাল ইন্ডাস্ট্রি ফেদে বসেছে কিছু মানুষ। কিন্তু শেষমেশ এই চক্রের একটা অংশ ধরা পড়েছে। সম্প্রতি নেপাল সরকার এই জালিয়াতির অভিযোগে ২০ জন শেরপাকে গ্রেফতার করেছে। ২০ জন? এটা প্রমাণ করে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, রীতিমতো একটা সংগঠিত অপরাধ চক্র বা মাফিয়া নেটওয়ার্ক। আর এই মাফিয়া নেটওয়ার্কের বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে পিয়ালি বসাকের সাথে ঘটা ওই ২০১৯ সালের এভারেস্টের ভয়াবহ আক্রমণের পেছনের উদ্দেশ্যটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন। যখন পুরো পাহাড়ের ইকোসিস্টেমটাই এরকম একটা দুর্নীতিগ্রস্ত চক্রের হাতে নিয়ন্ত্রিত হয়, তখন যে কেউ এই সিস্টেমের বাইরে গিয়ে নিজের যোগ্যতায় কিছু করতে চায়, সেই এই চক্রের চক্ষুশূল হয়ে দাঁড়ায়। একদমই। তো ২০১৯ সালের সেই আক্রমণের কথায় ফিরে আসা যাক, যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম। এভারেস্টের চূড়া থেকে মাত্র ৪০০ মিটার নিচে পিয়ালিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, মুখে ঘুষি মারা। হ্যাঁ, আর সোর্সে স্পষ্টভাবে উল্লেখ আছে যে এরপর তার স্লিপিং ব্যাগ এবং সবচেয়ে জরুরি যে জিনিসটা মানে অক্সিজেন মাস্ক, সেটা কেড়ে নেওয়া হয়। আর সেই মাস্ক পরে ব্ল্যাক মার্কেটে বা বিদেশিদের কাছে বেশি টাকায় বিক্রি করে দেওয়া হয়। এমনকি সিলিন্ডারের টাকা আগে থেকে দেওয়া থাকার সত্ত্বেও তাকে খালি অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দেওয়া হয়েছিল। এখানটাতেই ব্যাপারটা সবচেয়ে চমকপ্রদ আর ভয়াবহ হয়ে উঠছে। একটু গভীরভাবে বিশ্লেষণ করা দরকার জায়গাটা। ৮,০০০ মিটার উচ্চতায়, যাকে মাউন্টেনিয়ারিংয়ের ভাষায় ডেথ জোন বলা হয়, সেখানে কারো অক্সিজেন মাস্ক কেড়ে নেওয়ার আসল অর্থ কী? এর একটাই অর্থ হতে পারে সরাসরি হত্যার চেষ্টা। একদম। কারণ ওই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের প্রায় ১/৩ নেমে আসে। সাধারণ মানুষের তো বটেই, একজন প্রশিক্ষিত পর্বতারোহীর পক্ষেও ওই পরিবেশে অক্সিজেন ছাড়া বেশিক্ষণ বেঁচে থাকা প্রায় অসম্ভব। হ্যাঁ, হাইপোক্সিয়া বা মস্তিষ্কে অক্সিজেনের অভাব শুরু হতে খুব বেশি সময় লাগে না। তাই এই অক্সিজেন মাস্ক চুরি করাটা রাস্তায় কারো পকেট মারার মতো সাধারণ চুরি নয়। ডেথ জোনে কারো অক্সিজেন মাস্ক কেড়ে নেওয়া আর তার বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। পিয়ালি নিজেও সোর্সে ঠিক এই কথাটাই বলেছেন। অক্সিজেন মাস্ক খারাপ হয়ে যাওয়া বা না থাকা মানেই অবধারিত মৃত্যু। আর এর পেছনের কারণটা শুধু যে একটা মাস্ক বিক্রি করে কয়েক হাজার ডলার কামানো, তা কিন্তু নয়, তাই না? না, একেবারেই নয়। আমরা যদি একটু বড় পরিসরে বিষয়টা দেখি, সোর্সে পিয়ালি খুব চাঞ্চল্যকর একটা সম্ভাবনার কথা বলেছেন। তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে এই আক্রমণের পেছনে নোংরা রাজনীতি এবং চরম ঈর্ষা কাজ করেছে। ঈর্ষা? পর্বতারোহীদের মধ্যে ঈর্ষা? মানে আমরা তো বরাবর শুনে এসেছি পর্বতারোহীদের মধ্যে একটা অদ্ভুত ভ্রাতৃত্ববোধ থাকে। বিপদের সময় একজন আরেকজনের জন্য নিজের জীবন বাজি রাখে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক হবার কথা। সেখানে নিজের দেশের মানুষ ঈর্ষান্বিত হয়ে কারোর উপর হামলা চালাবে, এটা তো ভাবাই যায় না। কিন্তু সোর্সগুলো অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। পিয়ালির ওই অভাবনীয় সাফল্য, তার একের পর এক ৮,০০০ মিটারের কঠিন সব শৃঙ্গ জয়, এই সব কিছু হয়তো অনেকের কাছেই হজম করা কঠিন হচ্ছিল। আচ্ছা, তিনি খুব অল্প সময়ের মধ্যে তার সিনিয়রদের রেকর্ড ভেঙে দিচ্ছিলেন। ঠিক। পিয়ালির ধারণা কলকাতা বা তার নিজের এলাকারে কিছু মানুষ যারা এই মাউন্টেনিয়ারিং কমিউনিটির সাথে যুক্ত, তারা হয়তো এই ঈর্ষা থেকেই শেরপাদের টাকা খাইয়ে এই আক্রমণ চালিয়েছিল। বাপরে! তার মানে তাদের উদ্দেশ্য একটাই ছিল যে কোনো মূল্যে পিয়ালিকে এভারেস্ট সামিট করা থেকে আটকানো, প্রয়োজনে তাকে শেষ করে দেওয়া। হ্যাঁ, এটা তো ভাবনারও অতীত। মানে নিজের শহরের লোক টাকা দিয়ে ভাড়াটে গন্ডার মতো শেরপাদের ব্যবহার করছে কাউকে পাহাড়ের চূড়া থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য। সত্যি অবিশ্বাস্য। পর্বতারোহণ, যা মানুষের ভেতরের সবচেয়ে সুন্দর গুণগুলোকে বের করে আনার কথা, তা আজ এমন একটা বিষাক্ত রূপ নিয়েছে। এবং এই বিষাক্ত পরিবেশের মধ্যেই পিয়ালিকে নিজের লড়াইটা চালিয়ে যেতে হয়েছে। ভেবে দেখুন, নিজের খাবার ও জল চুরি যাওয়ার পরেও কোনো অক্সিজেন ছাড়া নিজে বরফ গলিয়ে সেই জল খেয়ে তিনি কোনো মতে প্রাণে বেঁচে বেস ক্যাম্পে ফিরে আসেন। কি সাংঘাতিক মনের জোর ভাবা যায়। হ্যাঁ, আর এই ঘটনার পর থেকেই একটা মানসিক ট্রমা থেকে বা বলা যায় একটা অদম্য জেদ থেকে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর অক্সিজেনের ওপর নির্ভর করবেন না। তিনি বিনা অক্সিজেনে পর্বতারোহণের চেষ্টা শুরু করেন। আচ্ছা, কিন্তু
তিনি কি এই ঘটনার কোনো প্রতিবাদ করেননি? মানে নেপাল সরকার বা এজেন্সিকে কিছু জানাননি? সোর্সে বলা হয়েছে পিয়ালি যখন ফিরে আসেন তখন তিনি নেপাল সরকারের নির্দিষ্ট ব্রিফিং ফর্মে সব ঘটনা বিস্তারিত লিখে জমা দিয়েছিলেন। তিনি 2019 সাল থেকে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন মিডিয়াতে এই দুর্নীতির কথা বারবার বলে আসছেন। কিন্তু তখন কেউ তার কথায় কর্ণপাত করেনি, তাই তো? ঠিক, তখন নেপাল সরকার কোনো পদক্ষেপ তো নেয়নি, উল্টে হয়তো অনেকেই তার কথা বিশ্বাস করেনি। হ্যাঁ, একা একজন মানুষের কথা কেউ হয়তো পাত্তাই দেয়নি তখন। কিন্তু এত বছর পর এখন এসে যখন ওই 20 জন শেরপা সরাসরি ইন্স্যুরেন্স ফ্রডের দায়ে পুলিশের হাতে ধরা পড়ল, তখন পিয়ালির সেই পুরনো অভিযোগগুলোর সত্যতা সবার সামনে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। একদম। এই পুরো ঘটনা প্রবাহের মধ্যে একটা খুব ইমোশনাল এবং স্পর্শকাতর পয়েন্ট আছে যা নিয়ে আলোচনা করাটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। কোনটা বলুন তো? এই যে পাহাড়ি মানুষদের, বিশেষ করে শেরপাদের, সারা পৃথিবী জুড়ে অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ বলে বিবেচনা করা হয়। পর্বতারোহণের ইতিহাসে এই মানুষগুলোর অবদান ছাড়া আজ পর্যন্ত কোনো বড় শৃঙ্গ জয় কি সম্ভব হতো? একেবারেই না। তেনজিং নোরগে থেকে শুরু করে বর্তমান সময়ের কামিরিতা শেরপা, এদের বীরত্ব ছাড়া এভারেস্ট জয় তো অসম্পূর্ণ। ঠিক। একটা সময় ছিল যখন শেরপারা পাহাড়কে দেবতা মনে করতেন। এখনও অনেক শেরপারা পাহাড়ে ওঠার আগে বিশেষ পুজো করেন, পাহাড়ের কাছে অনুমতি নেন। হ্যাঁ, কিন্তু সোর্সের তথ্য অনুযায়ী এই চরম বাণিজ্যিকীকরণের যে আগ্রাসী ধাপা, সেটা এখন সেই পবিত্র সংস্কৃতিতেও দাগ বসাতে শুরু করেছে। মানে বাইরের জগতের সাথে এই যে প্রতিনিয়ত যোগাযোগ আর এই মাল্টি-মিলিয়ন ডলারের বিশাল ব্যবসা, এটা পাহাড়ি মানুষদের একাংশের সততাকে নষ্ট করে দিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। লক্ষ লক্ষ ডলারের লেনদেন হচ্ছে তো। পশ্চিমা দেশগুলো থেকে আসা ধনী ক্লায়েন্টরা বিপুল টাকা খরচ করে এভারেস্ট বা অন্যান্য পাহাড়ে আসছেন। হ্যাঁ, আর এই বিশাল অর্থনৈতিক বৈষম্য আর পাহাড়ের বুকে গড়ে ওঠা একটা কর্পোরেট ইকোসিস্টেম স্বভাবতই স্থানীয় গাইডদের উপর একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। ঠিক, যখন চারপাশের সবাই শুধু টাকার পেছনে ছুটছে, তখন ওই সহজাত মূল্যবোধগুলো টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। সোর্সে পিয়ালি এই দুঃখজনক দিকটাই তুলে ধরেছেন। যিনি 5-6 বছর বয়স থেকে পাহাড়ে ওঠার ট্রেনিং নিচ্ছেন, পাহাড়ি যার ধ্যান জ্ঞান, তার চোখের সামনে পাহাড়ি মানুষদের একাংশের এই নৈতিক অবক্ষয় দেখাটা ভীষণ কষ্টের। তা তো বটে। তবে তিনি নেপাল সরকারের এই 20 জনকে গ্রেফতারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং যারা তার মতো সত্যিকারের পর্বতারোহী, যারা স্পন্সরশিপের জন্য বছরের পর বছরে দৌড়ে বেড়ান, হাড় ভাঙা ট্রেনিং নেন, তাদেরকে তিনি চরম সতর্ক হতে বলেছেন। তাহলে এর আসল অর্থ কি দাঁড়ালো? এই সতর্কতাটা আজ ভীষণ প্রাসঙ্গিক, কারণ ধরা যাক একজন সাধারণ অভিযাত্রীর কথা। হ্যাঁ, বলুন। সে হয়তো জীবনের সব সঞ্চয় খরচ করে এজেন্সির উপর পুরোপুরি ভরসা করে পাহাড়ে যাচ্ছে। সে জানেই না যে গাইড বা এজেন্সির হাতে সে নিজের জীবনের ভার তুলে দিচ্ছে তাদের মনে কি চলছে। একদম। সে হয়তো ভাবছে তুষার ঝড় বা ক্রেভাস তার সবচেয়ে বড় শত্রু, কিন্তু আসল বিপদ হয়তো তার নিজের তাঁবুতেই তার চায়ের কাপে বেকিং সোডা মেশানোর অপেক্ষায় বসে আছে। বাপরে, এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। মানে শ্রোতাদেরও এটা একটু ভাবা উচিত। যখন পাহাড়ের বিশুদ্ধতার সাথে বিপুল অর্থের হাতছানি মিশে যায়, তখন কি শুধু সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত হয়, নাকি মানুষের মৌলিক মূল্যবোধগুলোও হারিয়ে যায়? ভীষণ গভীর একটা প্রশ্ন। যে শেরপারা একসময় অভিযাত্রীদের উদ্ধার করতে গিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিতেন, সেই সম্প্রদায়েরই একাংশ যখন শুধু টাকার জন্য আরেকজন অভিযাত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেন, তখন সেটা শুধু একটা দেশের আইন শৃঙ্খলা সমস্যা থাকে না, সেটা একটা গোটা সংস্কৃতির পতনকে নির্দেশ করে। একদম ঠিক কথা বলেছেন। তো আজকের এই সোর্সগুলোর ভিত্তিতে আমরা যে দীর্ঘ আলোচনা করলাম, তার মূল বিষয়বস্তুগুলোকে যদি একটু সংক্ষেপে টেনে আনি। হ্যাঁ, বলুন। পাহাড়ে যাওয়া, বিশেষ করে 8000 মিটার উচ্চতায় যাওয়া, এমনিতেই একটা চরম লাইফ রিস্ক। প্রকৃতির নিজস্ব যে বিপদগুলো রয়েছে, যেমন অক্সিজেনের অভাব, হঠাৎ নেমে আসা অ্যাভালাঞ্চ, বরফের গভীর খাদ বা -50 ডিগ্রি তাপমাত্রা, এগুলোই তো একজন মানুষের প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট।
বা মাঝপথে জাল অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দেওয়া হয়। বা ওই যে স্রেফ ঈর্ষার বশবর্তী হয়ে ডেথ জোনে কারোর অক্সিজেন মাস্ক কেড়ে নেওয়া হয়, তখন সেই ঝুঁকি আর হিসাবের মধ্যে থাকে বা? একদমই। সত্যিকারের পর্বতারোহীদের জন্য যারা পাহাড়কে ভালোবেসে সেখানে যান, তাদের জন্য এটি একটি চরম সতর্কবার্তা। এবং একই সাথে এটা নেপাল সরকার এবং গোটা বিশ্বের মাউন্টেনিয়ারিং কমিউনিটির জন্য একটা খুব বড় ওয়েক আপ কল। ঠিক তাই। এই 20 জনের গ্রেফতার হওয়াটা হয়তো বিশাল এক হিমশৈলের চূড়া মাত্র। এই চক্রের শিকড় ঠিক কতটা গভীরে ছড়িয়ে আছে, কারা এই ইন্স্যুরেন্স জালিয়াতির মাস্টারমাইন্ড, সেটা খুঁজে বের করে সমূলে বিনাশ করা খুব দরকার। তা না হলে পাহাড় তার প্রাচীন পবিত্রতা তো হারাবেই, সাথে আরও অনেক নির্দোষ স্বপ্নবাজ মানুষের প্রাণ অকালে ঝরে যাবে। এই আলোচনাটা আমাদের মনে করিয়ে দেয় যে ওই অ্যাডভেঞ্চারের রোম্যান্টিসিজমের আড়ালে একটা খুব রূঢ় বাস্তব লুকিয়ে থাকে। যখন কোনো প্যাশন বা আবেগের সাথে বিশাল অর্থনীতির সরাসরি সংঘাত হয়, তখন বেশিরভাগ সময়ই আবেগ হেরা যায় আর অর্থনীতি তার নোংরা রূপ নিয়ে জয়ী হয়। খুব সত্যি কথা। তো পর্বতারোহণের এই অন্ধকার দিকটি শোনার পর একটি বিষয় নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়। যুগ যুগ ধরে মানব ইতিহাসে আমরা দেখে আসছি, মানুষ অজানাকে জানার নেশায় পাহাড়ের চূড়ায় ওঠে। হ্যাঁ, বলা হয় মানুষ আসলে প্রকৃতির চেয়েও নিজের ভেতরের ভয় আর সীমাবদ্ধতাকে জয় করতেই ওই দুর্গম পথে পা বাড়ায়। কিন্তু আজকের এই তথ্য বিশ্লেষণ শোনার পর সমীকরণটা যেন অদ্ভুতভাবে বদলে যায়। যখন প্রকৃতির চরম প্রতিকূলতা, শ্বাসরোধকারী উচ্চতা আর হাড় কাঁপানো ঠান্ডার চেয়েও মানুষের ভেতরের লোভ, ঈর্ষা আর স্বার্থপরতা বেশি প্রাণঘাতী হয়ে ওঠে, তখন আসলে ৮,০০০ মিটার উঁচুতে ওই বরফের প্রাঙ্গণে আমরা কার বিরুদ্ধে লড়াই করছি? প্রকৃতির রুক্ষতার বিরুদ্ধে নাকি খোদ মানুষের অন্ধকারের বিরুদ্ধে? ঠিক। পাহাড়ের চূড়ায় ওঠার চেয়েও হয়তো আজ বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে মানুষের ভেতরের এই দুর্নীতির চূড়াকে ভেঙে ফেলা। মানুষের তৈরি করা এই অন্ধকার কি পাহাড়ের আদিম শুভ্রতাকে পুরোপুরি গ্রাস করে নেবে, নাকি সত্যিকারের অভিযাত্রীদের অদম্য জেদ আবার পাহাড়ের পবিত্রতা ফিরিয়ে আনবে? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটি সবার নিজস্ব ভাবনার জন্য ছেড়ে দিয়ে আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।